নমস্কার, ক্যালকাটা নিউজে আপনাদের স্বাগত। দুটো নিউজ রুমে আমি অভিক বসু। 2024-এর অগস্ট থেকে যখন অশান্ত বাংলাদেশ, শেখ হাসিনা দেশ ছাড়লেন, অন্তর্বর্তী সরকার ইউনূসের আমলে অশান্ত পরিস্থিতি লাগাতার। অশান্ত বাংলাদেশ, কিন্তু আমার আপনার এদেশ চিন্তিত। তার কারণ সব থেকে বড় ইস্যু হয়ে দাঁড়াচ্ছে যখন অনুপ্রবেশ। গতকাল সংসদে ফের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই অনুপ্রবেশ নিয়ে সরব হলেন। রোহিঙ্গা অনুপ্রবেশ যা দেশের নিরাপত্তার প্রশ্নে অত্যন্ত উদ্বেগের একটা বিষয়, এবং তার জন্য দায় নির্দিষ্ট কয়েকটি রাজ্যকে দায় নিতে হবে। লাগাতার অনুপ্রবেশ, যে অনুপ্রবেশ দেশের নিরাপত্তার স্বার্থে গোটা বিশ্বের মধ্যে সর্বাধিক জনসংখ্যার দেশ ভারতবর্ষ, আর সেখানে অবৈধভাবে বিভিন্ন দেশ থেকে যে ঘটনা শুধুমাত্র বাংলাদেশ ইস্যুতে নয়, লাগাতার বছরের পর বছর এই অনুপ্রবেশ রোখার ক্ষেত্রে বারংবার কেন্দ্র অনেক রকম প্রক্রিয়া, চেষ্টা, পদক্ষেপ নিলেও রোখা যায়নি। সংসদে নয়া অভিবাসন বিল গতকাল পাশ হয়েছে, এবং সেই বিলে এই বিদেশি নাগরিক অনুপ্রবেশকারী তাদের ক্ষেত্রে কতটা কঠোর কড়া অবস্থান নেওয়া প্রয়োজন নয়া বিলে উল্লেখ রয়েছে। কিন্তু তার পাশাপাশি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা আমি আপনি যে কোনো সময় অনেক ক্ষেত্রে বলে থাকি, এটা কি ধর্মশালা পেয়েছেন? সত্যি তাই। আমার আপনার দেশ ভারতবর্ষ কি এই অনুপ্রবেশকারীদের কাছে ধর্মশালা? যে কোনো দেশ সেখান থেকে অবৈধভাবে ভারতবর্ষে প্রবেশ, জাল নথি, ভুয়ো কার্ড, ভুয়ো তথ্য, যা এদেশে প্রবেশ করার পর দেশের নিরাপত্তাকে প্রশ্নের মুখে ফেলছে। বারংবার জঙ্গি থেকে শুরু করে দুষ্কৃতি কার্যকলাপ, অপরাধ, সমাজ বিরোধী কার্যকলাপ আর অনুপ্রবেশকারী সমর্থক একই সঙ্গে একের পর এক ঘটনার পরেও অসম, ত্রিপুরা, বাংলা বিভিন্ন রাজ্যে অনুপ্রবেশের ঘটনা আকছাড় ঘটছে। গতকাল সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বক্তব্যে আরও একবার স্পষ্ট অনুপ্রবেশকারীদের রুখতে কতটা করা হবেন তিনি, এবং একই সঙ্গে স্পষ্ট এই অনুপ্রবেশের পেছনে কোন কোন নির্দিষ্ট রাজ্যকে আরও বেশি দায়িত্ব নিতে হবে, দায়িত্ব নেওয়া উচিত, দায় এড়াতে পারে না তারা, এবং তাদের বেশ কিছু গাফিলতি, উদাসীনতা, ভুল বা একের পর এক প্রশাসনিক সিদ্ধান্তহীনতায় এই অনুপ্রবেশের ঘটনা আকছাড় ঘটে চলেছে, লাগাতার ঘটছে। অমিত শাহ ये 450 किलोमीटर शायद ये भाषण सुनकर ममता जी भूमि दे भी दे तो हम खत्म कर देंगे, फिर भी 112 किलोमीटर खुली सीमा रहती है। जब आप 2000 किलोमीटर बाढ़ बना देते हो और 112 किलोमीटर नहीं बनाते हो, तो कई बार तो ये 2000 किलोमीटर के कोई मायने नहीं। आदमी को घुसने के लिए कितनी जगह चाहिए? तो 112 किलोमीटर जो नदी है, नाले हैं, एक कठिन भौगोलिक परिस्थिति है, वहां से लोग आते हैं। ये सवाल हमें करते हैं, अभी भी किया कि रोहिंग्या दिल्ली तक आ गए, आपके नाक के नीचे आया। मान्यवर, ये बांग्लादेशी घुसपैठिए हो या रोहिंग्याज हो जो घुस कर आते हैं, पहले असम से भी आते थे जब कांग्रेस की सरकार, अब बंगाल से आते हैं टीएमसी की सरकार, घुस कर आते हैं। इनको आधार कार्ड दादा कौन देता है? नागरिक कहां के बने हैं? कहां के बने हैं? जितने बांग्लादेश से पकड़े गए 24 परगना जिले का आधार कार्ड और नागरिकता है मान्यवर। और ये जो आप आधार कार्ड इश्यू करते हो, वो आधार कार्ड लेकर, वो वोटर कार्ड लेकर ये दिल्ली तक आते हैं, आप उनको आधार कार्ड इश्यू न करो, आदमी क्या परिंदा भी पैर नहीं मार पाएगा। दादा ये सब चीजें भी लंबे समय चलनी नहीं है। 26 में चुनाव है, बंगाल में कमल खिलेगा और पूरा बंद होगा। অমিত শাহর বক্তব্যে বারবার শুনছেন একটা শব্দ, একটা সংখ্যা, 450 না। 2019, 2014, 2024-এর লোকসভা নির্বাচনে 543-এর লোকসভা আসনের 450 আসন পাওয়ার সংখ্যা নয়। 450 কিলোমিটার দেশের নিরাপত্তার প্রশ্নে উদ্বেগের সংখ্যা। 450 কিলোমিটার এই পথ কলকাতা থেকে কাশ্মীর নয়, গোটা দেশের নিরাপত্তার প্রশ্নের পথ। তার কারণ 4096 কিলোমিটার ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা, তার মধ্যে সর্বাধিক এ বাংলার সঙ্গে বাংলাদেশের 2217 কিলোমিটার, আর সেখানেই
কোথাও নদীপথ আর কোথাও কাঁটা তারহীন 450 কিলোমিটার পথ, যে পথ আজও অনুপ্রবেশকারীদের ক্ষেত্রে সব থেকে সহজ উপায়ে এপারে এসে দেশের নিরাপত্তাকে প্রশ্নের মুখে ফেলার ক্ষেত্রে সুগম হচ্ছে। তার কারণ কি? কাঁটাতার সীমান্তে দেওয়ার ক্ষেত্রে জমি অধিগ্রহণ, নির্দিষ্ট রাজ্যের রাজ্য সরকারের ভূমিকা, আর এখান থেকে প্রশ্নের মুখে পশ্চিমবঙ্গ সরকার। তার কারণ সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদে দাঁড়িয়ে বলছেন যে কাঁটাতার সীমান্তে দেওয়ার ক্ষেত্রে সরকারের সহযোগিতা দেশের নিরাপত্তার প্রশ্নে, দেশের আন্তর্জাতিক ক্ষেত্রে বারংবার এই অনুপ্রবেশ রোখার ক্ষেত্রে বহু সওয়াল হলেও বাংলাদেশ ইস্যুতে গত 8 মাস যাবৎ যে পরিস্থিতির মুখাপেক্ষী হয়েছে গোটা বিশ্ব আর ভারতের ক্ষেত্রে যে সচেতনতা নেওয়া হয়েছে, কিন্তু এখানে এই 450 কিলোমিটার সব সচেতনতার পেছনে এক বড় বাধা। অমিত শাহ যখন এই সওয়াল করছেন কেন কাঁটাতার দেওয়া যাচ্ছে না, কেন ফেন্সিং করা যাচ্ছে না, কেন নদীপথ থেকে স্থলপথ কাঁটাতারবিহীন রাতের অন্ধকারে ভোরে দিনের আলোয় এই অনুপ্রবেশ ঘটছে, তখন তৃণমূল সাংসদ সৌগত রায় বসিয়া সাংসদ তিনি বলছেন অমিত শাহ তো কথা বলবেনই, কিন্তু অমিত শাহ যা বলছেন তথ্য দিয়ে সেটাকে খণ্ডন করে তৃণমূল সাংসদ পাল্টা কি বলছেন দেখুন। সে তো আমরা বিরোধিতা করেছি, এগুলো বিজেপির প্রচার, আর অমিত শাহ তো বিজেপির মূল প্রচারক তো বলবেই। তা ও বলছে যে এর পরের বার ও নির্বাচন জিতে ওরা বর্ডার ফেন্সিং করবে, জন্মে নির্বাচন জিততে পারবে না, আমরা সেটা ওকে বলে দিয়েছি। প্রশ্ন যখন দেশের নিরাপত্তার, প্রশ্ন যখন আন্তর্জাতিক সীমানার, ভারত বাংলাদেশ এবং এই বাংলার সঙ্গে বাংলাদেশ যেখানে সর্বাধিক সীমান্তবর্তী এলাকা, সেখানে সৌগত রায় এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিজেপি প্রাক্তন সাংসদ নেতা দিলীপ ঘোষ কি বলছেন জানেন? বলছেন এ বাংলায় তো ভেড়ি দখল, পুকুর দখল, জমি দখল, দখলদারির এক দেদার ছবি দেখা যায়, কিন্তু সরকারিভাবে জমি অধিগ্রহণ করে কাঁটা তার দেওয়ার ক্ষেত্রে সরকারের কোনো ভূমিকা নেই। দিলীপ ঘোষের বক্তব্য দেখুন। মাননীয় রাজনাথ সিং যখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি এসে এখানে মিটিং করেছেন, একই কথা বলে আমরা দিতে পারবো না, আপনি শেষে বলে দিয়েছে টাকা পড়ে আছে। নবান্নতে উনি বসেছিলেন মমতা ব্যানার্জির সঙ্গে, মমতা ব্যানার্জি বলেন আমরা জমি দিতে পারবো না, আপনারা কিনে নিন। তো উনি ওনার লোকেরা সমস্ত জমি জায়গা দখল করে নিচ্ছে, রেলের জায়গা, খাস জমি, পুকুর, বিল, খাল, নদী পর্যন্ত, আর তিনি দেশের সুরক্ষার জন্য জমি চালিয়ে দিতে পারবেন না। তা এই যে দেশ বিরোধী শক্তির গতিবিধি, তারাই এখন ভোটার লিস্টে ঢুকে বসে আছে বাংলাদেশের অনুপ্রবেশকারীরা, তারাই মমতা ব্যানার্জিকে জেতাচ্ছে, দুই দিকে ভোটার কার্ড আছে। তো এটা বন্ধ করার জন্য বেড়া দেওয়ার দরকার, সেটা উনি করতে দেবেন না, তাহলে উনি হেরে যাবেন। অনুপ্রবেশ, অনুপ্রবেশ এই একটা বড় শব্দ, যে শব্দ রাতের ঘুম উড়িয়েছে দেশের নিরাপত্তার। হিংসা, ক্ষোভ, বিদ্বেষ সব কিছু থাকতে পারে, কিন্তু এই অনুপ্রবেশ যদি রোখা না যায় তাহলে গোটা দেশের নিরাপত্তা প্রশ্নের মুখে। এখান থেকে দাঁড়িয়ে এই বাংলার উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে একেবারে কুচবিহার থেকে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে এক একটা জেলা এই সীমান্তের সঙ্গে যুক্ত, বাংলাদেশ সীমান্ত। আমরা দেখিয়েছি আপনাদের অতীতে যখন এই উত্তর 24 পরগনার পাশাপাশি নদিয়া জেলার রানাঘাট, হাঁসখালি, গাংনাপুর, ধানতলা বিভিন্ন এলাকা থেকে অনুপ্রবেশকারী গ্রেফতার হচ্ছে দালাল। আমরা দেখিয়েছি আপনাদের উত্তর 24 পরগনার ঘোজাডাঙ্গা, পেট্রাপোল থেকে শুরু করে গেদে সীমান্ত নদিয়ার, বা মালদার মহদপুর, দক্ষিণ দিনাজপুরের হিলি, মুর্শিদাবাদের জলঙ্গি, সাগরপাড়া, বিভিন্ন ক্ষেত্রে এই সীমান্তবর্তী এলাকা, যে এলাকায় শুধুমাত্র পণ্য আমদানি রপ্তানি বা বৈধভাবে প্রবেশ নয়, অবৈধভাবে অনেক ক্ষেত্রে দালালদের মারফত টাকার বিনিময়ে অনুপ্রবেশ ঘটে চলেছে দিনের পর দিন, সেই সংখ্যা ক্রমশ বাড়ছে। আর এই অনুপ্রবেশ রুখতে কি পদক্ষেপ? বর্ডার সিকিউরিটি ফোর্স, স্থানীয় পুলিশ প্রশাসন, তাদের ভূমিকা কি? মুর্শিদাবাদের এই জেলার বিস্তীর্ণ এলাকা যা বাংলাদেশ সীমান্তের সঙ্গে সংযুক্ত সীমান্ত এলাকা রয়েছে, সেখানে অনুপ্রবেশ রুখতে কতটা তৎপরতা? অতীতের ছবির সঙ্গে বর্তমান ছবির কি আদৌ কোনো ফারাক এসছে? মুর্শিদাবাদের দুই প্রান্ত থেকে, সীমান্তবর্তী এলাকা থেকে আমাদের দুই প্রতিনিধি, একদিকে বয়রা থেকে মইনুল আর জলঙ্গি থেকে ইকবাল সরাসরি রয়েছেন। আমি প্রথমেই মইনুলের কাছে যাই, বয়রা থেকে। মইনুল, বাংলাদেশের এই অশান্ত পরিস্থিতির পর এই সীমান্তের নিরাপত্তা, সীমান্তে অনুপ্রবেশ রুখতে আরও বেশি তৎপরতা করা, নজরদারি, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের শেষ সপ্তাহ 2024 পেরিয়ে 25-এ, কিন্তু আদৌ রোখা গিয়েছে কি আগের তুলনায়, নাকি লাগাতার এখনো অবৈধভাবে দালালদের মাধ্যমে টাকার বিনিময়ে অনুপ্রবেশ চলছে?
দেখো, এলাকার মানুষজনের সঙ্গে আমরা যখন কথা বলি মুর্শিদাবাদের লালগোলার বয়রা এলাকার মানুষজনের সঙ্গে, তখন তারা বলে যে এই বয়রা এলাকা বিভিন্ন এলাকায় কিন্তু কাঁটা তারের বেড়া নেই, এবং এই দিক দিয়ে কিন্তু মূলত আগে অনুপ্রবেশকারীরা তারা এই ভারতবর্ষে ঢুকত এবং চোরা চালান অর্থাৎ চোরা কারবারি কিন্তু মাদক থেকে শুরু করে গরু পাচার সমস্ত কিছুটাই চলতো। কিন্তু এই বাংলাদেশের পরিস্থিতির পর থেকে কিন্তু বিএসএফের কড়া নজরদারি শুরু হয়েছে, এমনটাই কিন্তু স্থানীয়রা জানাচ্ছে। তারা জানাচ্ছে যে সন্ধ্যা নামার পরই কিন্তু বিএসএফরা তাদেরকে আর সেই পদ্মা নদীর ধারে কিন্তু যেতে দেয় না। দিনের বেলায় তাদেরকে যেতে দিলেও সন্ধ্যার পর তাদেরকে যেতে দেয় না। তাই অনেকটা হলেও অনুপ্রবেশের যে প্রবণতা ছিল, অর্থাৎ বাংলাদেশ থেকে কিন্তু অবৈধভাবে ভারতে প্রবেশ করতো, সেটা কিছুটা হলেও কমেছে। অপরদিকে কিন্তু চোরা কারবার, যেমন বিভিন্ন সামগ্রী ভারতবর্ষ থেকে বাংলাদেশে যেত, সেই সমস্তগুলো কিন্তু এখন আপাতত বন্ধ রয়েছে। তবে এলাকার মানুষজন যেটা বলছে যে কাঁটাতার হলে অনেকটা তারা প্রস্তুতি পেত তারা, কারণ এই সন্ধ্যা নামলে কিন্তু বিএসএফের নজরদারির মধ্যে তাদের থাকতে হয়, কিন্তু কাঁটাতার থাকলে সেটা হয়তো থাকতো না। অর্থাৎ বিএসএফের কিছু কিছু সময় কিন্তু অত্যাচারেরও শিকার হন তারা, এমনটা কিন্তু তারা আমাদেরকে অভিযোগ করছে। একেবারেই সঙ্গে থাকো মইনুল। যেমন বয়রা সীমান্তের ছবি মইনুল তুলে ধরলো, গত কয়েক মাস যাবৎ কি পরিস্থিতি তৈরি হয়েছে, পরিবর্তন কতটা এসছে। আমরা সরাসরি মুর্শিদাবাদের জলঙ্গি এলাকায় যাওয়ার আগে চলে যাই উত্তর চব্বিশ পরগনার ঘোজাডাঙ্গায়। উত্তর চব্বিশ পরগনার পেট্রাপোল, ঘোজাডাঙ্গা থেকে শুরু করে একের পর এক সীমান্তবর্তী এলাকা, যেখানে পণ্য আমদানি রপ্তানি, বাংলাদেশি নাগরিকদের এদেশে বৈধভাবে প্রবেশ করে চিকিৎসা, পর্যটন, নানা ক্ষেত্রে আসা যাওয়া তো চলেই, একই সঙ্গে অনুপ্রবেশের ঘটনা, যেটা নিয়ে উদ্বেগ বাড়ে প্রশাসনের। ঘোজাডাঙ্গার পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে রয়েছে, সরাসরি পঙ্কজ আমাদের সঙ্গে রয়েছেন। পঙ্কজ, গতকালই সংসদে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এই অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং রুখতে আরও কড়া পদক্ষেপের কথা তিনি বলেছেন। এমনকি নয়া অভিবাসন বিল পেশ হয়েছে, সংসদে পাশ হয়েছে। ঘোজাডাঙ্গা সীমান্তের চরিত্র কতটা বদলেছে গত কয়েক মাসে বাংলাদেশের অশান্ত পরিস্থিতির পর? একদমই। দেখো অভিক, আমরা যখন আজকে ঘোজাডাঙ্গা সীমান্তে গিয়েছিলাম এবং সীমান্তবর্তী যেসব গ্রাম আছে সেসব গ্রামে ঘুরেছিলাম, এবং গ্রামের যে মানুষ আছে সীমান্তবর্তী তাদের সাথে কথা বলেছিলাম, তাদের কাছে কিন্তু একটাই যেটা অভিযোগ, যে সীমান্তে কিন্তু সব জায়গায় কাঁটাতার নেই, ফেন্সিং নেই, যার জন্য কিন্তু রাতের অন্ধকারে কিন্তু অনুপ্রবেশ ঘটছে। বিএসএফ এর চোখ এড়িয়ে কিন্তু অনুপ্রবেশ ঘটছে, এবং কিন্তু তারা পশ্চিমবঙ্গে আসে, এখানে এসে কিন্তু একাংশ শাসক দলের একাংশ এবং দালাল চক্র মারফত কিন্তু তারা জাল আধার কার্ড, ভোটার কার্ড কিন্তু বানিয়ে কিন্তু ভারতের নাগরিকত্ব পেয়ে বিভিন্ন জায়গায় কিন্তু তারা ছড়িয়ে ছিটে যাচ্ছে। এমনটাই কিন্তু মারাত্মক অভিযোগ করেছেন সীমান্তবর্তী যে সমস্ত গ্রামের মানুষজন আছে, তারা কিন্তু এরকম একটা অভিযোগ করেছে, এবং তাদের কিন্তু দাবি যে অবিলম্বে কিন্তু যে ফেন্সিং, যেখানে যেখানে কাঁটাতার নেই সেই সব জায়গায় কিন্তু কাঁটাতারের ব্যবস্থা করে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হোক, তাতে কিন্তু ভারত সুরক্ষিত হবে, এমনটাই কিন্তু জানিয়েছেন সীমান্তবর্তী এলাকার মানুষজন। অভিক, একেবারেই। এবং এই ফেন্সিং, কাঁটাতার না থাকার কারণ, যে কারণ বারংবার কখনোই সম্পূর্ণভাবে এই অবৈধ অনুপ্রবেশ বন্ধ করা যাচ্ছে না, পঙ্কজ যেমন তুলে ধরলেন। এবং একই সঙ্গে মইনুল, আরও একবার চলে যাই মইনুল, এই মুহূর্তে দাঁড়িয়ে এই মুর্শিদাবাদের বয়রা সীমান্ত এলাকা দিয়ে সেখানে নিত্য নৈমিত্তিক নিরাপত্তার ক্ষেত্রে বর্ডার সিকিউরিটি ফোর্স বা নিরাপত্তার গোটা নজরদারিটা কতটা পরিবর্তন আনা গিয়েছে? দৈনন্দিন মানুষের যাতায়াত এবং পণ্য আমদানি রপ্তানি, তার পরিমাণ কত এখন আনুমানিক? দেখো, যেটা এলাকার মানুষজন যেটা বলছে বা মৎস্যজীবীরা যেটা বলছে, যে ভারতবর্ষে কিন্তু যে পদ্মা নদীর যে অংশটা রয়েছে সেখানে কিন্তু মৎস্যজীবীদের মাছ ধরতে গেলে কিন্তু তাদেরকে বিএসএফ এর অনুমতি নিয়ে যেতে হয়, অর্থাৎ ভোটার কার্ড, আধার কার্ড তাদেরকে জমা দিয়ে কিন্তু সেই পদ্মা নদীতে মাছ ধরে তাদেরকে জীবিকা নির্বাহ করতে হয়। তারা যেটা দাবি করছে বা বলছে যে এই এলাকায়, এই সীমান্ত, ভারত বাংলাদেশ সীমান্তে যদি কাঁটাতার হয়ে যায়, তাহলে ভারতবর্ষের যে এলাকা দিয়ে এই পদ্মা নদী বয়ে গিয়েছে, সেই পদ্মা নদীতে মাছ ধরতে গেলে কিন্তু তাদের কোনো বাধা বিপত্তি থাকবে না। অর্থাৎ তারাও কিন্তু এক প্রকার এই কাঁটাতার না থাকায় কিন্তু সমস্যায় পড়ছে, কারণ তাদেরকে কিন্তু বিএসএফ এর নজরদারির মধ্যে থাকতে হচ্ছে এবং সময়ের মধ্যে তাদেরকে কিন্তু মাছ ধরতে গেলেও কিন্তু ফিরে আসতে হচ্ছে, এমনটাই তারা কিন্তু অভিযোগ করছে। তাই তারা বলছে যে অনুপ্রবেশ কমলেও কিন্তু তারা বেশ কিন্তু সমস্যায় রয়েছে। তারা চাইছে যে ভারতবর্ষের যে সমস্ত, অর্থাৎ বাংলায় যে সমস্ত এলাকা, গয়রা সহ বিভিন্ন এলাকায় যেমন কাঁটাতার নেই, সেই সমস্ত এলাকায় একেবারে সেখানে কাঁটাতারের
যাতায়াতের ব্যবস্থা করা হোক, ফেন্সিং দেওয়া হোক, এ কথাই বারংবার 450 কিলোমিটারের আলোচনায় উঠে আসে এই এলাকার নাম। ধন্যবাদ। একই সঙ্গে মইনুল ছিলেন মুর্শিদাবাদের বয়রা থেকে, পঙ্কজ ছিলেন উত্তর 24 পরগনার ঘোজাডাঙ্গা থেকে, আর স্থানীয় বাসিন্দারা যারা সীমান্তবর্তী এলাকার বাসিন্দা, তাদের চোখের সামনে রাতের অন্ধকারে অনেক ক্ষেত্রে এই অনুপ্রবেশের ঘটনা ঘটে চলেছে লাগাতার। অনেক সময় দেখেও বলার কোনো সুযোগ থাকে না তাদের, কিন্তু ঘটে চলেছে নিরাপত্তার প্রশ্নে, যা আজ উদ্বেগের বিষয়। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য দেখুন। বিয়ে সব ভালোই টিপ দিয়েছে, 3 ঘন্টা 4 ঘন্টা পর পর, রাত্রে বেশি, দিনেও বেশি। দিনে ওই রামনগরের দিকে চলে যায়, এই বর্ষমেলার দিকে, এই ধার সব চং করা আছে ওদের নদীর ধারে ধারে। তাদের যাদের মাছ ধরে তাদের আধার কাটলে ওইখানে জমা দিয়ে যাবে, যখন আসবে আবার আধার কাটলে সহি করে আসতে হবে তাদের। না না, কাঠের তারের বেড়া না, রামনগর আছে কাঠের তারের বেড়া, কিন্তু এই সাইড কমে গেছে, চোরাচালান কমে গেছে। হ্যাঁ সব কমে গেছে। ওই পার থেকে বাংলাদেশ থেকে লোক কি ইন্ডিয়া ঢোকে? না, এখনো সব ঢোকাঢুকি নেই। কাদা ঢোকে না। হ্যাঁ, বাংলাদেশেরও লোক ঢোকে না। এখন আইন মোটামুটি বিশাল চাপাচাপি আছে, আচ্ছা, পাসপোর্ট না হলে যাওয়া আসা যাবে না। চোরাচালান হয় এদিকে না, খুব না, এখন আর কোনো কিছু নাই। হেরোইন কাটা তার হলে এবার সব যে ছোট ছোট, এই যে আমরা নদীতে গাড়িতে আছি, পুলিশ চালাচ্ছে। রাত দিন সব সময় রাত দিন সব সময় ডিউটি। সে রামনগরের দিকে আছে, এই জায়গাটাই নেই। এই জায়গাটায় নেই, এই জায়গাটা খান্দুয়া পড়ে। একদম ভোটের ছবি দেওয়া, আধার কার্ড দেওয়া আছে, আধার কার্ড ভোটের ছবি দেওয়া আছে। ভারতের এই রেখার ভিতরে মাছ ধরবে, তারপরে আবার সন্ধ্যাবেলা বিকালবেলা উঠে সব আধার কার্ড ছবি আবার সব নিয়ে যাবে পুলিশের কাছ থেকে। এখানে কি কাটা তারে বেড়া দিলে ভালো হতো বলছেন? এখানে কাটাতারে বেড়া কোন জায়গাখানে দিবে? সমস্যা জলের সমস্যা নয়, নদীর জন্য, নদীর জন্য। সে রামনগরের দিকে আছে। তো অনুপ্রবেশ ঘটে বাংলাদেশে? না, আর ঘটে না। আর ঘটে সেভেন নজরদারি? হ্যাঁ, বিএসএফ এখন খুবই চাপ এখানে বর্ডারে। হাজার পয়েন্ট করা আছে, দূরবীন করা আছে, ক্যামেরা সেটিং করা আছে। সেভেন নজরদারিতে হ্যাঁ, কোনো অশান্তি নেই? না, কোনো অশান্তি নেই। ভালো, কিন্তু কাঁটা তার দিলে ভালো হবে, নদীর সাইডে দিলে ভালো হবে। বাংলাদেশ থেকে চুরি করে মানুষজন ঢুকতে পারে? ওরকম পারে না, দেখা যায় না, 100-1টা যদি আসে হয়তো। পারছেন হুম, এই জন্য কী বলবো? কি বলবো, সীমান্ত এলাকা কিন্তু নেই কাটাতার, দেখে অভ্যস্ত এলাকার মানুষ, আর সঙ্গে আতঙ্ক সঙ্গে নিয়ে চলার অভ্যেস তাদের। এখান থেকে দাঁড়িয়ে আমরা আরও বিভিন্ন এলাকার পরিস্থিতি নিয়ে স্থানীয়দের বক্তব্য, এবং একই সঙ্গে কংগ্রেসের আমলে অসময়েও এই অনুপ্রবেশের ঘটনা লাগাতার ঘটত। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল সংসদে দাঁড়িয়ে বলেছেন, কংগ্রেস নেতার প্রতিক্রিয়া, এ বাংলায় বিজেপি তৃণমূলের পাশাপাশি বামের প্রতিক্রিয়া, সব নিয়ে ফিরবো। গোটা দেশে নিরাপত্তার স্বার্থে অনেক ক্ষেত্রেই উঠছে রাতের ঘুম, তার কারণ এই নিরাপত্তার প্রশ্নে অনুপ্রবেশ সব থেকে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। তার কারণ সীমান্তবর্তী এলাকায় কাঁটাতার ফেন্সিং না থাকার জেরে অবৈধভাবে অনুপ্রবেশ, দেশে প্রবেশের পর সমাজবিরোধী জঙ্গি কার্যকলাপ লাগাতার একের পর এক উদাহরণের পরেও এখনো পর্যন্ত দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে 450 কিলোমিটার কাঁটাতার না দেওয়ার ক্ষেত্রে রাজ্যের ভূমিকা জানিয়ে প্রশ্নের মুখে বারংবার সওয়াল করেছেন তিনি। মুর্শিদাবাদের যেমন বয়রা তেমন জলঙ্গি সাগরপাড়া এলাকা, সেখানেও সীমান্তবর্তী এলাকা। বারংবার বাংলাদেশে অশান্ত পরিস্থিতির পর আমরা দেখেছি অনুপ্রবেশকারী আটক, জিজ্ঞাসাবাদ, গ্রেফতারি, এবং একই সঙ্গে এই লাগাতার পরিস্থিতি চলছে, কিন্তু এই রোখা সম্ভব কীভাবে, বন্ধ হবে কীভাবে? সীমান্তে নিরাপত্তা কাটাতার প্রয়োজন। জলঙ্গির বাসিন্দারা কি বলছেন, এলাকার মানুষ দেখুন। আগে আসতে আর আসে না। কি করতে এসে এইসব যাতায়াত করতে আর আসে না তো কোনো। কাটাতার আছে? কাটাতার বর্ডারে 0 পয়েন্টে চলে গেছে পুলিশ। কাটাতার দেওয়া নেই? কাটাতার নাই, হবে কাটাতার। হবে। কেমন সমস্যায় পড়ে নিতে? এখন কোনো সমস্যা নাই তো। আগে সমস্যা ছিল না, আমার কিছু এখন নাই কিছু। শুধু আসা যাওয়া করতে পারবো আর আসে না তো, এখন আসি না তো। 2 বছর আগে আসতো? 2 বছর আগে আর আসে না। তাদের বিএসএফ তো দিবি কাটাতার আছে। আপনাদের কেমন সুবিধা? আমাদের কি, আমাদের বর্ডারে যাই না আমরা, না আমরা যাই না দিলেও কোনো সমস্যা নেই, আমাদের 0 পয়েন্টে যাই না। শুধু মুর্শিদাবাদ নয়, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, যা ভারত বাংলাদেশ সীমান্তে, বাংলার সঙ্গে বাংলাদেশের যোগ রয়েছে সীমান্তবর্তী এলাকা, তার মধ্যে অন্যতম উত্তর 24 পরগনা বনগাঁর পেট্রোপলের পাশাপাশি ঘোজাডাঙ্গা সীমান্ত। সেই ঘোজাডাঙ্গা সীমান্তের পরিস্থিতি, অনুপ্রবেশ থেকে শুরু করে অবৈধভাবে প্রবেশের ঘটনা,
সেখানকার বাসিন্দারা কি দেখছেন, কি বলছেন দেখুন। কাটা বেড়া নেই এবং বিএসএফ কত রক্ষা করবে, অনুপ্রবেশ ঘটে এবং এগুলো রাজ্য সরকার এদিকে আসে, এসে রাজ্য সরকার তাদের ভোটার কার্ড দিচ্ছে। হওয়ারই ছিল, রাজ্য সরকার জমি দিতে চাইবে না, এটা তো হওয়ারই ছিল। কেননা রাজ্য সরকার যদি জমি দিয়ে দেয় তাহলে তো এখানে তো ফেন্সিং হয়ে যাবে, অনুপ্রবেশটা বন্ধ হবে। অনুপ্রবেশটা বন্ধ হলে রাজ্য সরকার ভোট ব্যাংক কমবে, যার ফলে রাজ্য সরকার জমি দিতে চাইছে না। এখানে আমাদের এখানে অনেক জায়গায় তারে কাটা বেড়া নেই, আর তার জন্য প্রচুর অনুপ্রবেশ হচ্ছে। আর ওরা এখানে এসে বিভিন্ন জায়গায়, ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে ওরা ভোটার আইডি কার্ড, আধার কার্ড সব কিছু বানিয়ে আমাদেরকে এখানে বাসিন্দা হিসেবে প্রচুর জায়গায় ওরা আছে। হ্যাঁ, আর এর কারণে অনেক রাজ্য সরকারেও ফায়দা আছে, যেটা হচ্ছে মানে তাদের ভোট ব্যাংক বলা যায়। যে অনুপ্রবেশটা হয়ে তারা যে ভোটার আইডি কার্ড বানিয়ে এখানে আছে, স্থায়ী বাসিন্দা হয়ে আছে। 34 বছরের বামফ্রন্ট সরকারের পর গত 14 বছর রাজ্যে পালাবদল হয়েছে, কিন্তু এখনো সমস্যার সমাধান হয়নি। আলোচনা করে এখনো সমস্যার সমাধান সম্ভব মনে করছেন সিপিআইএম নেতা শতরূপ ঘোষ। কি বলছেন দেখুন। পশ্চিমবাংলা এবং পশ্চিমবাংলা সরকার ভারত সরকারের আলোচনা করে এই প্রশ্নের মীমাংসা করা উচিত, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কেননা দুটো রাজনৈতিক দলের মধ্যে ঝামেলা তর্ক থাকতে পারে, কিন্তু এই ধরনের জাতীয় সুরক্ষার ইস্যুতে রাজনৈতিক তর্কগুলো এখানে অন্তরায় হওয়া উচিত নয়। বাট হ্যাভিং সেড দ্যাট, এইটাও ঘটনা যে কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরই বলেছে বাংলাদেশের সঙ্গে ভারতের মোট যে 4000 কত কিলোমিটারের বর্ডার রয়েছে, তার মধ্যে আসাম রয়েছে, ত্রিপুরা রয়েছে, অন্যান্য রাজ্য রয়েছে এবং বেশিরভাগটাই পশ্চিমবাংলায় প্রায় 2217 কিলোমিটার, আমার যদি খুব ভুল না হয়, বর্ডার রয়েছে। তার বোধহয় 2% মতো কাঁটাতার নেই, বাকিটা কাঁটাতার দেওয়া। সুতরাং এইগুলো না বাজে অজুহাত। এর মধ্যে রিভার বর্ডার রয়েছে, ধরুন ইছামতি নদী টাকিতে, ওটা রিভার বর্ডার, ওখানে কাঁটাতার দেওয়ার কোনো সুযোগও নেই, কোনো প্রশ্ন নেই। এই সমস্ত থাকে, পৃথিবীর বেশিরভাগ বর্ডারেই কাঁটাতার নেই পৃথিবীর। তার মানে এই নয় যে সেখানে এই সব ইচ্ছে মতো অবাধে ইয়েদের যাতায়াত হয়। তারা সরকারের এই অনুপ্রবেশকারীরাই অবৈধভাবে কাগজ বের করে জাল নথি দিয়ে শুরু করে তারপর নানাভাবে তাদের আধার কার্ড, ভোটার কার্ড তৈরি করেন এই বাংলায়। এদেশের বিভিন্ন রাজ্যে ক্ষেত্রে এমন ঘটনা ঘটে এবং তারাই হন ভোটার, তাদের ভোটেই একটা নির্দিষ্ট রাজনৈতিক দল সুবিধাভোগী হয়, এমন অভিযোগ বারংবার এসছে। কিন্তু নির্বাচন আসলে এই ঘটনা আরও বাড়বে প্রবণতা, বলছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। দেখুন। বেকার করে লাভ আছে, ওই ভোটের সময় এগুলো তো হবে, আমরা জানি এগুলো। ভোট আসবে আরো বাড়বে, দাঁড়ান, বেকার কথাবার্তা। তার না দিলে জোর করে কেড়ে নেয়, জোর করে কেড়ে নেয়। চাইবো আমি, যদি কোনো রাজ্য কাঁটাতার বেড়া দিতে না চাই, জোর করে কেড়ে নাও। দেশের সিকিউরিটি সর্বাগ্রে, সিকিউরিটি দেশের সর্বাগ্রে সিকিউরিটি আগে, জোর করে কেড়ে নাও। অনুপ্রবেশ রুখতে কি পদক্ষেপ নেয় দেশ, নজর থাকবে আমাদের।